22 থেকে 24,000 টাকা। একটা সময় এই বাজেট রেঞ্জে ফোন কিনতে গেলে আমাদের মনে প্রশ্ন থাকতো, অ্যামোলেড আছে কিনা, প্রসেসর কতটা শক্তিশালী, ক্যামেরা কেমন, গেমিং কেমন। কিন্তু এখন বাজার এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে, 22 থেকে 24,000 টাকা দিয়েও আমাদেরকে হিসাব করতে হচ্ছে কোথায় কতটা কম্প্রোমাইজ করা হয়েছে। আজকে আমাদের হাতে রয়েছে Realme C100X এবং আজকের ভিডিওতে আমি এইটা বোঝানোর চেষ্টা একদমই করব না যে ভাই ফোনটা বেস্ট, ফোনটা নিয়ে নেন, বরং আমি উল্টোটা করব। আপনার কষ্টের 22 থেকে 24,000 টাকা এই ফোনের পেছনে খরচ করা উচিত কিনা সেইটা বের করার চেষ্টা করব। কারণ 8000 mAh এর ব্যাটারি দেখিয়ে ফোন বিক্রি করা কিন্তু সহজ, কিন্তু আপনি তো শুধু ব্যাটারি কিনতেছেন না, বরং আপনি কিনতেছেন পূর্ণাঙ্গ একটা স্মার্টফোন। বাংলাদেশে এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আসছে, 4 128GB ভেরিয়েন্ট 21,999 টাকা, আর 6 128GB ভেরিয়েন্ট 23,999 টাকা। স্টুডেন্টদের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার কথা থাকলেও এটা কিন্তু লিমিটেড সময়ের জন্য, অর্থাৎ এই সময়ে এসে এই অফারটা আর নাই। সো আমরা অফারটা বাদ দিয়ে এই ফোনটা নিয়ে আলোচনা করব। প্রায় 24,000 টাকায় এই ফোনটা থেকে আপনি কি পাচ্ছেন। প্রথমে যদি ডিজাইনে আসি, ফোনটা হাতে নিলে প্রথমেই বুঝবেন এটা খুবই হালকা কোনো ডিভাইস না, কারণ এর ভেতরে আছে 8000 mAh এর ব্যাটারি। এই জন্য একটু মোটা সোটা লাগতে পারে অনেকের কাছে। ওজন প্রায় 225 গ্রাম আর থিকনেস প্রায় 8.8 mm। যারা ছোট এবং হালকা ফোন পছন্দ করেন তাদের কাছে কিন্তু আনকমফোর্টেবল ফিল হইতেই পারে, তবে মোটা বলে যে অস্বাভাবিক মোটা ব্যাপারটা সেরকম একদমই না। এটা কিন্তু একটা ভালো দিক ভাই। পেছনের ডিজাইনে লাইট রিফ্লেকশন করলে সঙ্গে ওয়েব বা ফেদার টাইপের একটা প্যাটার্ন দেখা যায়, ব্যাপারটা অনেকের কাছে পছন্দ হইতেই পারে। ক্যামেরা মডিউল ভার্টিক্যাল, দেখতে মোটামুটি ক্লিন এবং বাজেট ফোন হিসেবে খারাপ না। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ক্যামেরার নিচে নোটিফিকেশন রিং লাইট রয়েছে, বিভিন্ন নোটিফিকেশন যখন দিবে তখন এখানে লাইট জ্বলবে আর কি। এই ধরনের ছোটখাটো ফিচার কিন্তু ফোনটাকে একটু আলাদা করে অন্যদের চেয়ে। আর ডিউরেবিলিটি জায়গায় রয়েছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স। রিয়েলমি দাবি করছে হাত থেকে যখন এই ফোনটা পড়ে যাবে তখন অন্যান্য ফোনের তুলনায় একটু বেশি প্রোটেকশন দেবে। মিলিটারি গ্রেড দেখে আবার ইট ভাঙতে যান না ভাই। এর সঙ্গে থাকছে IP64 এর রেটিং, অর্থাৎ ধুলোবালি বা হালকা পানি ছেটা এই ফোনে কিছুই হবে না। কিন্তু IP64 দেখে ওয়াটারপ্রুফ ভেবে এটাকে পানিতে ভেজাবেন না। ভালো ব্যাপার হচ্ছে 3.5mm জ্যাকপোর্ট ফিরে আসছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এটা বেশ ফাস্টই লাগছে আমার কাছে। কিন্তু স্পিকারের কি খবর? মোনো স্পিকার। এখানে অনেকের মন খারাপ হয়ে যাইতেই পারে যে এত বড় ব্যাটারি ব্যাকআপ হলো, আমি ফোন কিনলাম বাট আমি যখন কন্টেন্ট দেখতে যাবো তখন মোনো স্পিকার পাচ্ছি। তাদের ক্ষেত্রে হয়তো 3.5mm জ্যাকপোর্টটা কাজে লাগবে। লাউডনেস মোটামুটি ভালো, আপনি যদি একদম ফুল সাউন্ড দেন সেই ক্ষেত্রে একটু ডিস্টরশন দেখা দিবে, বাট এইখানে যদি স্টেরিও স্পিকার থাকতো সেই ক্ষেত্রে মুভি, ইউটিউব কিংবা গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হইতো। সো এখানে কোনো স্টেরিও স্পিকার না থাকার কারণে আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে কস্ট কাটিং এর শিকার হয়েছে এখানে। আচ্ছা, এবার যদি ডিসপ্লেতে আসি, 6.8 ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে এখানে, 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, ব্রাইটনেস সর্বোচ্চ প্রায় 900 নিটস। বাট কিছুদিন আগেও কিন্তু আমরা দেখতেছিলাম যে ব্রাইটনেস দিয়ে একদম পাগল করে দিচ্ছে, সেটা এখন আস্তে আস্তে নেমে আসছে। এখন ফোকাস সব চলে গেছে ব্যাটারির দিকে। টাচ রেসপন্স ভালো, কালার রিপ্রোডাকশন IPS হিসেবে মোটামুটি সুন্দর, ভাইব্রেন্ট। কাগজ কলমের শুনতে কিন্তু ডিসপ্লেটাকে অনেক বড় মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানে বড় একটা কিন্তু আছে। এক হচ্ছে HD+ রেজুলেশন, আর একটা হচ্ছে ওয়াটার ড্রপ নচ। প্রায় 24,000 টাকার একটা ফোনে 6.8 ইঞ্চির এত বড় একটা প্যানেল, এখানে HD+ রেজুলেশন। সো আপনি কাছ থেকে টেক্সট, আইকন বা ভিডিও যখন দেখবেন তখন শার্পনেসের ঘাটতি আপনি বুঝতে পারবেন। আর 2026 সালে এসে এখানে ওয়াটার ড্রপ নচ দেখতে হচ্ছে, এটা কিন্তু মেনে নিয়ে একদমই যাচ্ছে না। আর এই বাজেট রেঞ্জে 5 হল ডিসপ্লে দিয়ে কিন্তু অসম্ভব কিছু ছিল না। আর 120 Hz থাকলেও প্যানেলের রেজুলেশন HD+ এবং এর সামনের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু অনেক পুরাতন লাগতেছে। অবশ্যই এটার একটা সুবিধাও আছে, HD+ ডিসপ্লে কিন্তু পাওয়ার কম কনজিউম করে, সো আপনি ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। তো সব ভালো যদি ওই একটা ঝুলিতে গিয়ে পড়ে, এই জিনিসটা তো ভালো লাগতেছে না। আচ্ছা, ফোনটিতে ইউজ করা হয়েছে UniSoC T7250 চিপসেট। এটা একটা 12nm এর অক্টা-কোর প্রসেসর, Cortex A75 এবং Cortex A55 আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। এর যে ক্লক স্পিড সর্বোচ্চ হচ্ছে 1.8 GHz। এখন আসল প্রশ্ন হচ্ছে, প্রায় 22 থেকে 24,000 টাকার ফোনে এরকম একটা প্রসেসর দিয়ে কি উচিত হয়েছে? আমাকে যদি প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি উত্তর দিব, আপনি কি করবেন এই ফোনটা দিয়ে সেটার উপর ডিপেন্ড করবে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এমনকি ব্রাউজিং, ব্যাংকিং অ্যাপ, এইগুলো যদি চালান, অথবা আপনি যদি শখের ফটোগ্রাফার হয়ে থাকেন, এইসব কাজ করতে গেলে কিন্তু স্মুথ একটা পারফরমেন্স পাবেন। রিয়েলমির UI কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, সো তাদের অপটিমাইজেশনের কারণে এই সুযোগটা কিন্তু পাচ্ছেন। কিন্তু এই প্রসেসরটাকে পাওয়ারফুল বলার কিন্তু সুযোগ নাই। যখন হেভি মাল্টিটাস্কিং করবেন তখন কিন্তু এর লিমিটেশনটা বুঝবেন। ফ্রি ফায়ারের মতো গেম খেলেছি, কোনো সমস্যাই হয় নাই। এমনকি 2D যে গেমগুলো রয়েছে, লুডো হইতে পারে, ফ্রুট নিনজা, অ্যাসফাল্ট 9, টেম্পল রান, এই ধরনের গেম কিন্তু বেশ ভালোই চলতেছিল। কিন্তু আপনি যখন PUBG মোবাইল, কল অফ ডিউটি এই গেমগুলো খেলবেন না, তখন কিন্তু অনেক লো সেটিংস দিয়ে খেলতে হবে। এবং আপনি গেমিং এর দিক দিয়ে
যদি খুবই সিরিয়াস হন সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা আপনার জন্য হচ্ছে না। সো সহজেই বুঝতে পারতেছেন যে এই ফোনটা গেমিং ফোন না। সো গেমিং যদি আপনার মেইন প্রায়োরিটি হয়ে থাকে সেই ক্ষেত্রে 8000 mAh এর ব্যাটারি পাবেন, অনেক বেশি বেশি সময় ধরে গেম খেলতে পারবেন, এই চিন্তাটা মাথায় আনার দরকার নেই। আর একটা বিষয় উল্লেখ করা খুবই জরুরি, স্টোরেজ হিসেবে এখানে eMMC 5.1 ব্যবহার করা হয়েছে। এই বাজেট রেঞ্জে কমপক্ষে UFS 2.2 ইউজ করা উচিত ছিল। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন লোডিং, ফাইল ট্রান্সফার এবং ওভারঅল যে রেসপন্সিভনেস সেটা কিন্তু বেশ ভালোই হইতো। এখানেও কিন্তু স্পষ্ট কস্ট কাটিং রয়েছে। আমার মতে এর 4 128GB না 6 128GB হচ্ছে বেশি কনভিনিয়েন্ট, কারণ অ্যান্ড্রয়েড 16 এর যুগে 4GB র্যাম লং টার্ম ইউজের জন্য কিন্তু খুব কমফোর্টেবল কনফিগারেশন না। ব্যাটারিতে কোনো কার্পণ্যই করেনি কিন্তু রিয়েলমি। 8000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে, এই ব্যাপারটাই কিন্তু এই ফোনের সবচেয়ে কি সেলিং পয়েন্ট। হেভি ইউজ করার পরেও 14 ঘন্টা প্লাস এটা থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল ইউজার হলে 2 দিন কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়েই যাবেন। আর আপনি যদি খুবই লাইট ইউজার হন সেই ক্ষেত্রে আরো বেশি ব্যাটারি ব্যাকআপ পাইতেই পারেন। এই যে বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এটা যে শুধু 8000 mAh এর ব্যাটারির কারণে সেটা কিন্তু না। HD+ ডিসপ্লে, লো পাওয়ার প্রসেসর এবং সফটওয়্যার অপটিমাইজেশন সবকিছু কিন্তু সাহায্য করতেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ফোনটার সাথে রিভার্স চার্জিং সাপোর্ট করে। সো অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফোনটাকে। যাদের নিয়মিত বাইরে যাইতে হয়, ফিল্ড ওয়ার্ক করেন, ডেলিভারি রাইডার, ড্রাইভার, ট্রাভেলার অথবা এমন জায়গায় থাকেন যে ফোনকে বারবার চার্জ দিতে পারবেন না, তাদের জন্য কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল ফোন। আচ্ছা, কত ঘন্টা সময় লাগে এটাকে ফুল চার্জ করতে? ফোনটার সাথে পেয়ে যাবেন 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, বক্সের চার্জার এবং কেবল দুটাই পেয়ে যাচ্ছেন। 2 ঘন্টার মতো সময় লাগে এটাকে ফুল চার্জ করতে। 8000 mAh এর ব্যাটারি, সেই জন্য এই জিনিসটা আপনাকে মেনে নিতেই হবে, অথবা আরেকটু বেশি ওয়াট যদি সাপোর্ট হইতো সেই ক্ষেত্রে আরো ভালো হতো। আর রিয়েলমি দাবি করতেছে ব্যাটারি প্রায় 1600 চার্জিং সাইকেল পর্যন্ত ডিউরেবিলিটি মেইনটেইন করবে, অর্থাৎ 7 বছর পরেও এই ফোনটা থেকে আপনি 80% মতো স্টেবল পারফরমেন্স পাবেন। ক্লেমটা আসলে ইমপ্রেসিভ, কিন্তু একটা কথা কিন্তু পরিষ্কার, 7 বছর পর আসলে কি হবে সেটা আজকের দিনে কিন্তু প্রেডিক্ট করা সম্ভব না, বা এই জিনিসটা ভেরিফাই করাও কিন্তু পসিবল না। সো এইটাকে সিরিয়াসলি না নিয়ে তারা যে ক্লেম করছে এটার উপর বিশ্বাস করা উচিত না। আসলে অনেক দিন ধরে ভালো থাকবে আমার ফোনটা। এবার যদি আসি ক্যামেরাতে, পেছনে দেখে 2টা ক্যামেরা মনে হইতেই পারে, কিন্তু আসলে হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর রয়েছে, আর সেলফি হিসেবে হচ্ছে 5 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে দিছে। ভালো ডে লাইটে মেইন ক্যামেরা ইউজেবল ছবি দেয়, কালার কিছুটা ভাইব্রেন্ট এবং ওয়ার্ম সাইডে নিয়ে যায়। গ্রিন, রেড, অরেঞ্জের মতো কিছু কালার মাঝে মাঝে একটু বেশি বুস্ট হতে পারে। সোশ্যাল মিডিয়াতে সরাসরি আপলোড করার জন্য অনেকের কাছেই এই প্রসেসিংটা ভালো লাগবে, কিন্তু এই ক্যামেরা থেকে যদি আপনি একদম পারফেক্ট একটা ছবি চান সেখানে কিন্তু ভাই লিমিটেশনস আছে। ডাইনামিক রেঞ্জটা আমার কাছে খুবই এভারেজ লাগছে। আমি যখন ছবি তুলছিলাম আকাশটা সাদা হওয়ার কারণে নিচের সবকিছু একদম ব্ল্যাকিশ টাইপের হয়ে গেছিল। সো এই জিনিসটাকে সে অপটিমাইজ করতে পারে নাই এক কথায়। সো হাইলাইট কন্ট্রোলটা সবসময় পারফেক্ট না। আরেকটা ব্যাপার খেয়াল করলাম, হাত একটু নড়লে না মোশন ব্লার চলে আসতেছে। এর কারণ হচ্ছে শাটার অতটা ফাস্ট না। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন সবসময় অ্যাকুরেট না, ব্যাকগ্রাউন্ড ব্লার অনেক সময় আর্টিফিশিয়াল লাগতেছিল। আর লো লাইটে কিন্তু গ্রেইন আসে, এটা শুধু এই ফোনের ক্ষেত্রে না, অনেক ফোনে এটা হয়। নাইট মোডে কিছুটা ইমপ্রুভ করে, কিন্তু মিরাক্কেল টাইপের কিছু না, হওয়ারও কথা না। আর খারাপ লাগলো রেয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps আপনি শুট করতে পারবেন। আরো খারাপ লাগলো হচ্ছে প্রপার স্টেবিলাইজেশনও নাই, তাই হাঁটতে হাঁটতে ভিডিও করলে শেকই দেখা যায়। আর সেলফি ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেল, কমপ্লিকেটেড লাইটিং এবং এক্সপোজারে স্ট্রাগল করতে পারে। এবং ফ্রন্ট ক্যামেরাতে ফুল এইচডি ভিডিও কিন্তু নাই, ফ্রন্টে হচ্ছে 720 পিক্সেল 30 fps। আউট অফ দ্য বক্স এই ফোনটি থেকে অ্যান্ড্রয়েড 16 এবং রিয়েলমি ইউআই নিয়ে আসতেছে। এখানে রিয়েলমির একটা বড় অ্যাডভান্টেজ আছে, তাদের ইউআইটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি নিজেও রিয়েলমি মাস্টার এডিশন ইউজার, সো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। বেসিক অ্যানিমেশন, অ্যাপ ওপেনিং, নেভিগেশন সবকিছু তুলনামূলকভাবে পলিশড লাগে। কিছু এআই ফিচারও আছে, সুতরাং সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো অভিযোগই নাই আমার। কিন্তু একটা ভালো ইউআই দুর্বল হার্ডওয়্যারকে কিন্তু পাওয়ারফুল হার্ডওয়্যার বানাই দিতে পারে না, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। এখন সব শেষ কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য। আপনার যদি প্রায়োরিটি হয় চার্জ দিতে বিরক্ত, 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দরকার, বড় ডিসপ্লে চান, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বেশি চালান এবং ফ্রি ফায়ার মাঝে মাঝে খেলেন, 2D গেম খেলে অভ্যস্ত, মানে হাইলি যে হেভি গেমগুলো রয়েছে পাবজি, কল অফ ডিউটি, গেনশিন ইম্প্যাক্ট, এই ধরনের গেম যারা খেলেন না তাদের জন্য এটা ইজিলি সাজেস্ট করা যায়। সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে সেই ক্ষেত্রে তাদেরকে এই ধরনের ফোন দেওয়া যাইতে পারে। হেভি লেভেলের চার্জ থাকবে, একবার চার্জ দিয়ে দেবেন 2 দিনের মধ্যে, আর কোনো টেনশন নাই। টুকটাক ভিডিও কলে কথা বলবে, হেভি ধরনের কোনো ক্যামেরা ইউজ নাই, গেমিং এ তেমন একটা ইউজিং নাই, সেই ক্ষেত্রে কিন্তু এটা ইজিলি সাজেস্ট করা যায়। বাট পুরো ভিডিওতে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম সবকিছু মিলিয়ে যদি আপনার কাছে এটা বেটার লাগে অবশ্যই গো ফর ইট, কোনো সমস্যা নাই। কারণ এই সময়ে এসে খুব বেশি ভালো স্মার্টফোনও কিন্তু আপনি পাচ্ছেন না মার্কেটে, আই নো। তো কেমন লাগলো আজকের ভিডিও, কেমন লাগলো আজকের এই স্মার্টফোনটি জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।